Hello my friend, I welcome all of you in my channel that is English Graph. I am so sorry that for the last few days I could not upload any video because uh, there were several issues regarding the demise of my dear ones, and I also had some issue with my cell phone. So I'm so sorry for that, seriously, and today again I have reappeared. তো এর পূর্ববর্তী ভিডিওতে আমি তিনটা নেবি নিয়ে আলোচনা করেছিলাম এবং তার মাঝে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কিছু চেঞ্জেস এর দরকার রয়েছে আমাদের টিচিং এবং লার্নিং এর ক্ষেত্রে। তো সেটার উপরে বেস করেই আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। তো আজকে আমি চেষ্টা করছি তিনটা নেবি কবিতাটার পরবর্তী অংশটা যতটা সম্ভব কভার করার, এবং যেভাবে আমি আগে তোমাদেরকে প্রমিস করেছি যে আমি প্রত্যেকটা টপিক এখানে টাচ করার আলোচনা করার চেষ্টা করব অবশ্যই। এসএলএসটি এবং ডেসক্রিপটিভ দুই রকম পয়েন্ট অফ ভিউ থেকেই তোমাদের এই বিষয়ে আমি বলেছিলাম এবং সেভাবেই আমি ভিডিওগুলোতে আলোচনা করব। আর সিলেবাস যেটাই হোক, সেটা এখন সিটেটের মাধ্যমে হোক বা এনটি এর মাধ্যমে হোক বা এসএলএসটির মাধ্যমে হোক, সিলেবাস যাই হোক, পরীক্ষার প্যাটার্ন যাই থাক না কেন, আই এম অলওয়েজ উইথ ইউ, আই উইল অলওয়েজ keep on guiding you. I am not here to leave you, but to take you ahead on the way of your success. So let's begin. কবি বলছেন, nor less I trust to them I may have owed another gift of aspect more sublime, that blessed mood in which the burden of the mystery, in which the heavy and weary weight of all this unintelligible world is lightened. So nor less I trust to them I may have owed another gift. কবি বলছেন যে এর আগে তিনি তিনটা নেবে এই জায়গাটি অলরেডি ভিজিট করে গেছেন এবং তারপরে তিনি আবারও 5 বছর পরে এই জায়গাটি ভিজিট করতে আসছেন। তো কবি বলছেন তার আগের ভিজিটের সময় তার যে অনুভূতিগুলো ছিল, যে সমস্ত অনুভূতি, যে সমস্ত প্লেজার কবি তার প্রথম ভিজিটে এখান থেকে নিয়ে গেছেন মনের মধ্যে করে, সেই সমস্ত অনুভূতি এবং প্লেজার্সগুলো তো একই রকম নেই, সেগুলো কিছুটা বিস্মৃতি কবির ক্ষেত্রে ঘটেছে। বিস্মৃতি ঘটে যাওয়াটাই স্বাভাবিক। তো কবি বলছেন যে হ্যাঁ, আমি মানছি যে আমি অনেক পূর্ব অর্জিত অভিজ্ঞতা এবং অনুভূতিকে হয়তো হারিয়ে ফেলেছি, কিন্তু তার জন্য আমি দুঃখ করছি না, কারণ আমি বিশ্বাস করি সেই পূর্বের অনুভূতির চাইতেও অনেক বেশি নতুন এবং ইউনিক কোনো ভালো অনুভূতি, অনেক বেশি ইউনিক একটা অনুভূতি আমি এখন পেতে চলেছি। ওকে, nor less I trust to them I may have owed another gift. I may have owed another gift. This another gift refers to the more sublime and unique sense of pleasure, okay, that the poet is about to achieve in his mature stage in his second visit. Okay, তাহলে এখানে এই another gift বলতে আসলে কি বোঝাচ্ছে এটা তোমাদের ভালোমতো বুঝতে হবে। of aspect more sublime, এবং পরবর্তীতে তিনি যে তিনটা নেবিকে আবারও দেখতে আসছেন এবং এখন তিনটা নেবিকে দেখার, এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখার তার যে দৃষ্টিভঙ্গি বা ওয়ে অফ অবজারভেশন, সেটা কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি চেঞ্জড। তাহলে এখন তিনি যে অনুভূতিটি লাভ করবেন, যে অভিজ্ঞতাটি লাভ করবেন, সেটা হবে অনেক বেশি স্বতন্ত্র এবং রিফাইন্ড এবং সাবলাইম। এনিওয়েজ, তো এটাকে তিনি অনেক বড় পাওনা বলে মনে করছেন পূর্ববর্তী পাওনার তুলনায়। That blessed mood in which the burden of the mystery, in which the heavy and the weary weight of all this unintelligible world, এখানে কবি এই পৃথিবীকে রহস্যময় বলে ব্যাখ্যা করেছেন। Here the poet has described this world as unintelligible. Unintelligible means where one does not distinguish between the reality and the illusion. মানে পৃথিবীকে তিনি এমন একটি জগৎ হিসেবে ব্যাখ্যা করছেন যেটা হলো আনইন্টেলিজেবল এবং রহস্যজনক, যেখানে ইলিউশন এবং রিয়ালিটির মাঝে পার্থক্য করাটা খুব কঠিন। আর বাস্তবিক অর্থে আমরা প্রত্যেকেই জীবন যাপন করছি, কিন্তু আমরা প্রত্যেকেই তো কনফিউজড। আমরা তো এখন এটি বুঝে উঠতে পারিনি যে জীবন আসলে কি, হোয়াট লাইফ ইজ, তাই না? জীবনকে মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো কবি এখানে পৃথিবী বলো বা জীবন, আমরা যাই বলি না কেন, তিনি পৃথিবীকে রহস্যজনক বলে ব্যাখ্যা করছেন, আনইন্টেলিজেবল বলে মনে করছেন। এবং কবি বলছেন যে এই পৃথিবীতে যখনই তিনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যখনই তার মনে হচ্ছে সময় অনেক বেশি ভারী, মানে whenever the poet feels heavy because of the incidents happening beside him, or due to the various incidents that have a serious impact upon the poet. তো পৃথিবীতে ঘটে চলা বিভিন্ন ঘটনা প্রবাহ যা কবির মনের উপরে গভীর ছাপ ফেলে বা কবিকে একটু আহত করে, ঠিক আছে, সেই সমস্ত কঠিন পরিস্থিতিতে কবি কি করেন,
এই শুভকর তার যে অভিজ্ঞতা টিনটার নেভি ঘুরে যাওয়ার, ঠিক আছে, সেই অভিজ্ঞতা থেকে তিনি বেঁচে থাকার রসদ বেছে নেন এবং টিনটার নেভির সঙ্গে অ্যাসোসিয়েটেড তার যে ভাবনাগুলো বা স্মৃতিগুলো সেগুলো কবিকে সেই কঠিন পরিস্থিতিতে এগিয়ে যেতে সহায়তা করে। এনিওয়েজ, in which the burden of the mystery, in which the heavy and the weary weight, তাহলে heavy and weary weight refers to the unpleasant and disturbing or annoying situations, memories that everyone has to go through. আমরা না চাইলেও প্রতিটি মানুষকেই এরকম কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যেটা আমাদের পছন্দ না, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তো এই যাবতীয় বিষয়গুলোকে এখানে ওয়ারি ওয়েট, হেভি অ্যান্ড ওয়ারি ওয়েট বলে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে তোমাদের যদি ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন হয় তাহলেও কিন্তু এগুলোর এক্সপ্লেনেশন তোমাদের বোঝাটা ভীষণই জরুরি। তো সে সকল পরিস্থিতিতে কি হয়, কবি দ্য পোয়েট ফিলস quite light and easy. His mind or his thoughts get lightened. তাহলে যখন সময় খুব ভারী হয়, মানে কঠিন হয়ে যায়, তখন কবি কি করেন, তার অর্জিত এই সমস্ত সুখকর অভিজ্ঞতাগুলোর কথা স্মরণ করেন এবং এই কঠিন পরিস্থিতিটা তার কাছে একটা লঘু হয়ে যায়। That serene and blessed mood in which the affections gently lead us on. এখানে কবি বলছেন serene and blessed mood in which the affections gently lead us on. serene and blessed mood মানে হলো প্রকৃতির সংস্পর্শে আসার ফলে মানুষ যে প্রকৃতির কাছ থেকে এক অদ্ভুত শক্তি লাভ করে, এক অদ্ভুত ক্ষমতা লাভ করে, ঠিক আছে, নিজেকে আরো বেশি স্ট্রং করার, আরো বেশি সহনশীল করার, প্রকৃতি যে মানুষকে অনেক বেশি সহনশীল করে তোলে, আরো বেশি স্ট্রং করে তোলে, ঠিক আছে, প্রকৃতির সেই হিলিং পাওয়ারটাকে এখানে দেখানো হয়েছে। ওকে, in which the affections gently lead us on. আর প্রকৃতির প্রতি আমাদের অ্যাফেকশনই কিন্তু আমাদেরকে প্রকৃতির আরো কাছে নিয়ে যায়। এনিওয়েজ, until the breath of this corporal frame and even the motion of our human blood almost suspended. আর মানুষ যখন প্রকৃতির খুব কাছাকাছি চলে আসে, প্রকৃতির সঙ্গে যখন নিজেকে মানুষ একাত্ম করতে পারে, সেই মুহূর্তে মানুষ বুঝতে পারে যে সে কিন্তু তার দৈহিক কাঠামো বা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মানে হিউম্যান বিংস কুড কানেক্ট দেমসেলভস with the nature as well as God. They can realize that they are able in connecting themselves with nature or as well as with the supreme power or almighty. Okay, তাহলে মানুষ যে মুহূর্তে প্রকৃতির সঙ্গে একটা গভীর সংযোগ স্থাপন করতে সক্ষম হয়, তখন সে বুঝতে পারে যে তার প্রকৃতির সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে একাত্ম ব্যাপক অর্থে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার ক্ষেত্রে তার শরীরটা কোনো বাধা নয়। মানে হিউম্যান বিংস দে ক্যান ফিল এ কাইন্ড অফ লিঙ্ক ইন বিটুইন themselves, their soul, in between their soul and with that of the Almighty or nature in its very simplest form. Okay, তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কর্পোরাল ফ্রেম বলতে কি বোঝানো হচ্ছে, হিয়ার কর্পোরাল ফ্রেম রিফার্স টু আওয়ার বডি, হিয়ার কর্পোরাল ফ্রেম রিফার্স টু হিউম্যান বডি। এখানে হিউম্যান বডিকে কর্পোরাল ফ্রেম বলা হয়েছে। মানে এখানে হিউম্যান এই হিউম্যানটাকে দুটো আসপেক্টে কবি ব্যাখ্যা করছেন, একটা হলো কর্পোরাল বডি আর একটা হলো সোল, ঠিক আছে। উই ক্যান ফিল আওয়ার সেলভস, দ্যাট ইজ আওয়ার সোলস, টু বি কানেক্টেড উইথ নেচার, ক্রসিং the limitation of our body, that is corporal frame. তাহলে এখানে এমসিকিউর আসপেক্টে যদি বলি, তাহলে corporal frame refers to human body, যেটাকে বলা হয় যে বডি আসলে একটা বাউন্ডারি, হিউম্যান বডি আসলে একটা বাউন্ডারি, ঠিক আছে। তো এখানে হিউম্যান বডিকে ক্রস করে ছাপিয়ে গিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারেন, কবি এমনটি মনে করছেন বা তিনি নিজেও এটি ফিল করতে পারছেন। এবং যে পরিস্থিতিতে কি হয়, অ্যান্ড ইভেন দ্য মোশন অফ আর হিউম্যান ব্লাড অলমোস্ট সাসপেন্ডেড, কবির মনে হয় যে সে সময় যেন আমাদের শরীরের যাবতীয় যে সমস্ত জৈবিক ক্রিয়াকলাপ, ঠিক আছে, সেগুলো যেন এক প্রকার স্তব্ধ হয়ে যায় এবং তারপরেও উই ফিল আওয়ার সেলভস কানেক্টেড উইথ দ্যাট অফ নেচার। Okay, and here and even the motion of our human blood, here the phrase motion of human blood refers to
the bodily functions, okay, which we are partly or lessly aware of. Anyways, we are laid asleep in body and become a living soul. তাহলে সেরকম একটা স্টেট বা মুহূর্তে কি মনে হয়, আমরা যেন একটা শুধুমাত্র স্ট্যাচুতে পরিণত হই, মানে আমরা আমাদের শরীর থেকে ঊর্ধ্বে উঠে যাই এবং প্রকৃতির সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে পারি। মানে দ্যাট হ্যাপেন্স টু দ্য ফিলোসফার্স, থিঙ্কার্স, মঙ্কস, বিখ্যাত বিখ্যাত যে সমস্ত ইন্টেলেকচুয়াল পার্সোনালিটিসগুলো রয়েছেন, যারা মেডিটেশন অবস্থায় নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে, প্রকৃতির সঙ্গে কানেক্ট করতে পারতেন, ঠিক আছে, সেরকম একটা স্টেট অফ মাইন্ডের কথা এখানে বলা হয়েছে। একই সঙ্গে স্টেট অফ মাইন্ড এবং স্টেট অফ বডি, এখানে কিন্তু একটা হিউম্যান বিং তার বডির মধ্যে সীমিত থাকছে না, সে একটা অন্য স্তরের বডিকে ছাপিয়ে, বডিলি বাউন্ডারিকে ছাপিয়ে অন্য একটা স্তরে সে পৌঁছাচ্ছে, এবং যেই স্তরে যাওয়ার ফলে হি ক্যান ফিল হিমসেলফ অর হারসেলফ কানেক্টেড উইথ গড অ্যাজ ওয়েল অ্যাজ নেচার। ওকে, তো আমি বলেছিলাম যে ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটা টিনটা নিবে এমন একটি কবিতা যেখানে ওয়ার্ডসওয়ার্থের আমরা একটা জার্নি খুঁজে পাচ্ছি, ইন হুইচ উই ফাইন্ড দ্য জার্নি অফ a journey of the poet from the state of boyhood towards a state of maturity, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওয়ার্ডসওয়ার্থের কবি হিসাবে যে একটা ম্যাচিওরিটি, ঠিক আছে, সে পুরো জার্নিটা, গ্রোথটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রথমে যখন কবি একবার এই জায়গাটি ভিজিট করেছিলেন, তখন এই জায়গাটার প্রতি কবির অবজারভেশন বা কবির দৃষ্টিভঙ্গি ছিল নিতান্তই একজন প্রকৃতি প্রেমিকের। পরবর্তীতে তিনি যখন এই কবিতাটিকে, এই জায়গাটিকে আবারও ভিজিট করছেন, তখন কিন্তু এই জায়গাটিকে দেখার প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু অনেক বেশি বদলে যাচ্ছে, আমূল পাল্টে যাচ্ছে, ঠিক আছে। কবি এখন অনেক বেশি ম্যাচিওর। এনিওয়েজ, এটা পরবর্তীতে গিয়ে আমি আরও ভালো করে ব্যাখ্যা করছি, কারণ পরবর্তীতে কোনো বিষয় বা প্রসঙ্গ আসবে। এনিওয়েজ, অলমোস্ট সাসপেন্ডেড, উই আর লেড asleep in body and become a living soul। আর এরকম পরিস্থিতি কি মনে হয় যে আমরা দৈহিক কাঠামোর মধ্যে যেন আর সীমাবদ্ধ থাকি না, আমরা শুধুমাত্র শরীর বা সার না, আমরা এখন আত্মা সর্বস্ব হয়ে উঠি। while with an eye made quiet by the power of harmony। আর এই মুহূর্তে আমাদের দৃষ্টি যেন অনেক বেশি সংযত হয়ে যায়, স্থির হয়ে যায়, আমরা সব কিছুর মধ্যে এক অদ্ভুত শক্তির অবস্থান লক্ষ্য করতে পারি। made quiet by the power of harmony and deep power of joy we see into the life of things। while with an eye made quiet by the power of harmony, এই পরিস্থিতিতে মানুষের দৃষ্টি কি হয়ে যায়, অনেক বেশি সংযত এবং স্থির হয়ে যায়। and the deep power of joy we see into the life of things, আমাদের মধ্যে এক অদ্ভুত আনন্দের অনুভূতি কাজ করে। and we see into the life of things, কবি এই মুহূর্তে we see into the life of things কি দেখতে পাচ্ছেন, বলছে তিনি প্রত্যেকটা বস্তুর মধ্যে প্রাণ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মানে প্রাণের সত্তা বা উপস্থিতি। if this but be a vain belief, yet oh how often in darkness amid thy many shapes। এবার কবি বলছেন এটা কি নিছকই একটি অলিক ধারণা বা ভ্রান্ত ধারণা, আমি যে কথাগুলো বলছি এটা কি নিছকই একটি অলিক ধারণা বা ভ্রান্ত ধারণা, না। how often in darkness and amid the many shapes of joyless delight, বলছে যে তাহলে how often in darkness, বলছে আমি যখন অন্ধকারে নিমজ্জিত ছিলাম, এখানে darkness refers to the days and times of depression, sorrow, melancholiness, বিভিন্ন তিক্ত সময়ের কথাকে তিনি এখানে ডার্কনেস বলছেন। and amid the many shapes of joyless delight, এবং তিনি এখানে বিভিন্ন আনন্দের কথাও বলেছেন, আবার দুঃখের কথাও বলেছেন, যে আনন্দ বা দুঃখগুলোর প্রকৃত কোনো আকৃতি নেই, তার মানে আকৃতিহীন আনন্দ বা দুঃখের অনুভূতি। তার মানে এমন অনেক দুঃখ বা আনন্দের অনুভূতি আমাদের মনের মধ্যে আসলে কিন্তু থেকে যায় বা রয়েছে, যেটা ঠিক কেমন সেটা আমরা অন্যকে বোঝাতে পারবো না, বোঝাতে ব্যর্থ, কিন্তু আমরা সেটা নিজেরা ফিল করতে পারি, কিন্তু বলতে পারি না। মানে ইনডেসক্রাইবেবল এক্সপিরিয়েন্সেস অফ সরোজ অ্যান্ড মেলানকোলিনেস। তো এগুলোকেই তিনি বলেছেন মেনি শেপস অফ জয়লেস ডেলাইট, ঠিক আছে। when the fruitful stare unprofitable and the fever of the world, when the fruitful stare unprofitable, এবং যখন এই বিভিন্ন ঘটনা প্রবাহ আমাদেরকে অন্তর থেকে নাড়িয়ে দেয়, and the fever of the world, here fever of the word refers to, here fever stands for not any disease, here fever stands for
the various problems, sufferings, miseries, which are actually part and parcel of human life, যার মধ্যে দিয়ে প্রতিটি মানুষই যায়, বিভিন্ন ঘাত প্রতিঘাত, নেগেটিভ বিভিন্ন ঘটনা প্রবাহ, সাফারিংস, সরোস, ডিপ্রেশনস, এই বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস। এটা ক্রস রেফারেন্স এখানে চলে আসছে, যে তোমরা নাইটিঙ্গেলে পেয়েছো ফিভার অ্যান্ড ফ্রিটস, সেই বিষয়টা এখানে আসছে ক্রস রেফারেন্সের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে ফিভার বলতে কি বোঝাচ্ছে, এই লাইনটি তুলে প্রশ্ন আসতেই পারে, ডেসক্রিপটিভ যদি হয় সেখানে তোমাকে কিন্তু এই বিষয়গুলোর উপরে আলোকপাত করতে হবে। আর এমসিকিউ হলে তোমাকে ফিভার বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে সেটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে। এনিওয়েজ, তো এই সমস্ত বিষয়গুলো মানুষের উপরে যখন ভর করে বা মানুষের জীবনকে যখন অবসাদময় করে তোলে, হেভিং হাং আপন দ্য বিটিং অফ মাই হার্ট, এই সব কিছু যখন মনের উপরে চেপে বসে এবং মানুষ যখন প্রায় কি বলবো ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না, মানে মানুষ এখানে শ্বাস প্রশ্বাস নিতে পারে না বলতে আমি বলতে চাইছি আমরা যাবতীয় দুঃখ কষ্ট এবং সুখানুভূতি, দুঃখের অনুভূতি বা সুখানুভূতি সবকিছু আমরা কিন্তু মনের মধ্যে অনুভব করতে পারি। তো এই সমস্ত দুঃখ কষ্টগুলো যখন আমাদের মনের উপরে চাপের সৃষ্টি করে, হেভি হাং আপন দ্য বিটিং অফ মাই হার্ট, হাউ অফেন ইন স্পিরিট হ্যাভ আই টার্ন টু দি, তখন কিন্তু আমি এই বহুবার এরকম পরিস্থিতিতে আমি কিন্তু বারবারই তোমার দিকে ফিরেছি, তোমার পানে চেয়েছি। তার মানে কবি বলতে চাইছেন আমি এরকম পরিস্থিতিতে জীবনে যখন এরকম দুঃখ কষ্ট সাফারিংসের মধ্যে দিয়ে গেছি, যখন আমার মন ভারাক্রান্ত হয়ে গেছে, আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে, তখন কিন্তু আমি বারবারই তোমার পানে চেয়েছি। এখানে তোমার রেফার্স টু দ্য টিনটন অ্যাবি উইদিন ব্র্যাকেটস নেচার, কারণ নেচারকে কবি এখানে হিলার হিসেবে দেখছেন, নার্স, হিলার, গাইড, নার্সিং এজেন্ট। ওকে, এই লাইন এই জায়গার অংশটি, যে অংশটি এখানে আছে, ইট হ্যাজ আ কানেকশন উইথ বা ইট হ্যাজ আ ক্রস রেফারেন্স উইথ ড্যাফোডিলস। ড্যাফোডিলস কবিতাতেও কিন্তু একই কথা কবি কিন্তু বলেছেন। তাহলে ক্রস রেফারেন্সের দিক থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ঘিরে যদি কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আসে, ডেসক্রিপটিভ যদি প্রশ্ন হয়, তাহলে তোমরা যদি চাও সেখানে কিন্তু খুব অল্প জায়গার ভেতরেই ক্রস রেফারেন্স দিয়ে তোমার উত্তরটাকে তুমি জাস্টিফাই করতে পারো। এটা করা যেতে পারে, এটা খুব ভালো একটা টেকনিক, অনেকেই করবে না, তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি নিজেও এটা করেছিলাম। এনিওয়েজ, যদি ডেসক্রিপটিভ প্রশ্ন হয় তাহলে সেখানে লেখার জায়গা খুব সীমিত থাকবে, তো সীমিত জায়গার মধ্যেই তোমাকে কিন্তু খুব সংক্ষেপে গুছিয়ে উত্তর লিখতে হবে। তুমি প্রয়োজনে সেখানে ক্রস রেফারেন্সও দিতে পারো। একটা কথা মনে রাখবে, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। তুমি কত সংক্ষেপে গুছিয়ে উত্তরটি লিখতে পারছো, ইন কেস দ্য কোয়েশ্চেন ইজ ডেসক্রিপটিভ, কারণ এটা পরিষ্কার করে বলা হয়নি ডেসক্রিপটিভ হবে কি হবে না। তো সেক্ষেত্রে ক্রস রেফারেন্স যদি প্রাসঙ্গিকভাবে তুমি আনতে পারো, দ্যাট উড বি আ গ্রেস ফর ইউর আনসার। এনিওয়েজ, তো এই সময় আমি কার দিকে তাকিয়েছি, হাউ অফেন ইন স্পিরিট হ্যাভ আই টার্ন টু দি ও সিলভান উই। হিয়ার সিলভান উই রেফার্স টু দ্য ফরেস্ট। Thou wanderer through the woods, how often has my spirit turned to thee? Okay, here we refers to the river, the stream. Thou wanderer through the woods, যে তুমি চলেছ জঙ্গল বা এই ফরেস্টের মধ্যে দিয়ে, how often has my spirit turned to thee, বারে বারেই আমি তোমার পানে চেয়েছি। স্পিরিট মানে আত্মা, মানে কবি বলতে চাইছেন কঠিনতর পরিস্থিতির মাঝে কবি যখনই পড়েছেন, যখনই তার হৃদয়ে ভারাক্রান্ত হয়েছে, তিনি বাঁচার জন্য কি করেছেন, বারবারই এই পানে চেয়েছেন। ওকে, and how with gleams of half extinguished thought, with many recognitions dim and faint, and somewhat of a sad perplexity, the picture of the mind revives again. And how with gleams of half extinguished thought, কবি বলছেন যে এখানে আমি যখন প্রথমবার এসেছিলাম, ঠিক আছে, সেই সময়কার এখানকার যাবতীয় অর্জিত অভিজ্ঞতাগুলো, অনুভূতিগুলো একদম অবিকল নেই, সেগুলো কিছুটা বিস্মৃতির পর্যায়ে হয়তো পৌঁছে গেছে, কিছুটা হয়তো ভুলে গেছে। আনএক্সটিংগুইশড হাফ এক্সটিংগুইশড থট, এক্সটিংগুইশ মানে নেভানো, হাফ এক্সটিংগুইশড মানে সে সময়কার অর্জিত অভিজ্ঞতাগুলো বা অনুভূতিগুলো হয়তো ঠিক অবিকল সে সময়কার মতো নেই, ইন দ্য মিন টাইম সেগুলো হয়তো একটু চেঞ্জ হয়ে গেছে, একটু পাল্টে গেছে, ঠিক আছে, বা সেই অনুভূতিগুলোর ঝাঁজ হয়তো একটু কমে গেছে, তেজ হয়তো একটু কমে গেছে, কিন্তু তবুও সেগুলো আমার মনের মধ্যে রয়ে গেছে, সেটা ডিম হলেও, ফেইন্ট হলেও। এবং and somewhat of a sad perplexity, the picture of the mind revives again. আর আমি যখনই whenever I found myself at a fix, যখনই আমি কোনো রকম কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় নিজেকে খুঁজে পেয়েছি, যখনই আমি নিজেকে খুঁজে পেয়েছি এমন একটি পরিস্থিতিতে যেখানে আমি কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছিলাম না, সেই প্রত্যেকটি পরিস্থিতিতে ক্রস রোডে আমি
আমার মনের মধ্যে কিন্তু তোমার ছবি, তোমার কথা ফুটে উঠেছে, তোমার এই ছবি ফুটে উঠেছে, প্রকৃতির এই নির্মল ছবি ফুটে উঠেছে, এবং যেগুলো থেকে আমি বাঁচার রসদ খুঁজে পেয়েছি। আর সত্যি কথা বলতে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখন কিন্তু মানুষ প্রকৃতির দিকে ফিরে যেতে চায় এবং প্রকৃতির মাঝে বাঁচার রসদ খোঁজে। এই জন্যই আমরা কিন্তু কি করি, মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, ট্যুরে যাই, কারণ আমরা মনে করি বেঁচে থাকার অক্সিজেন বা রসদ সেখানে রয়েছে। এনিওয়েজ, while here I stand not only with the sense of present pleasure, কিন্তু আজ আমি আবার এসে দাঁড়িয়েছি এখানে, not only with the sense of present pleasure, কিন্তু বর্তমানে আমার মধ্যে যে প্লেজার বা আনন্দ, প্লেজারের বাংলা অর্থে আমি আনন্দ করছি না, প্লেজার এখানে প্লেজারই থাক, কারণ প্রত্যেকটি শব্দের হুবহু প্রতিশব্দ খুঁজে পাওয়া মুশকিল, প্রত্যেকটি ভাষা নিজস্ব একটি আবেদন রয়েছে, এটা অকপটে স্বীকার করে নেওয়া উচিত। তো while here I stand not only with the sense of pleasure but with pleasing thoughts that in this moment is life and food for future years, বলছি এখন যখন আমি এখানে আবারও দাঁড়িয়ে রয়েছি, আমার মধ্যে সেই প্লেজার্সগুলো রয়েছে, আর কিছু মুহূর্ত আমার মনের মধ্যে রয়েছে, যে মুহূর্তগুলো আমার কাছে, একটি মুহূর্ত আমার কাছে এক একটি জীবন, এক একটি মুহূর্ত আমার কাছে এক একটি খাদ্য, বেঁচে থাকার রসদ, খাদ্য। ফর ফিউচার ইয়ার্স মানে অতীতের অর্জিত অভিজ্ঞতাগুলোকে ভাঙিয়ে ব্যবহার করে কবি এযাবৎ বেঁচেছেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছেন, এগিয়ে চলার চেষ্টা করেছেন। আর আজ যে অভিজ্ঞতাগুলো, আর পূর্বের যে অভিজ্ঞতাগুলো ছিল, আর আজ যে অভিজ্ঞতাগুলো তিনি সঞ্চয় করলেন, এগুলো নিয়ে তিনি ভবিষ্যতে আবারও জীবনের পথে হেঁটে যাবেন। আই এম সো সরি ফর দ্য ডিস্টার্বিং ব্যাকগ্রাউন্ড মিউজিক্স, ওকে, এক্সট্রিমলি সরি ফর দিস। অবশ্য এটা নিয়েও কিছু বলা যেতেই পারে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ক্লাস 12 এর কবিতা রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অ্যান্ড দিস সাউন্ডস ইজ আ পার্ট অফ পোয়েট্রি টু, পোয়েট্রি as a whole. Anyways, and so I dare to hope, though changed no doubt from what I was when first I came among these hills. তো এ কথা মানতে আমার কোনো দ্বিধা নেই যে এর পূর্বে যখন আমি এখানে এসেছিলাম একবারও, সেই তখন আর এখনের মধ্যে একটা পরিবর্তন রয়েছে। there is a change in me and I admit the fact that there is a change in me that occurred in between the gap when I came here first and now again I have come over here. So যখন আমি প্রথম এখানে এসেছিলাম, no doubt from what I was when first I came among these hills, যখন আমি প্রথম এখানে এসেছিলাম এখানকার পর্বত এবং উপত্যকাগুলোর মাঝে আমি ছুটে বেড়াচ্ছিলাম। when like a roe, R-O-E, that one is important here, roe refers to a deer, ওকে, তাহলে এমসিকিউর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এখানে এটা ইম্পর্টেন্ট। এবং তখন লাইক আ রো, এটা কিন্তু দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, কথা তোমরা মনে রাখবে, এখানে কিন্তু এটাকে একটা সিমিলির এক্সাম্পল হিসাবে এটা পরীক্ষায় আসতেই পারে। এনিওয়েজ, সো হোয়েন লাইক আ রো আই বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স, তখন আমি প্রথম ভিজিটে যখন এখানে এসেছিলাম তখন আমি ছিলাম চঞ্চল এক হরিণের মতো আমি লাফিয়ে বেড়াচ্ছিলাম এই পর্বতে এবং উপত্যকায়। বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স বাই দ্য সাইডস অফ দ্য ডিপ রিভার্স, কখনো বা নদীর ধারে, অ্যান্ড দ্য লোনলি স্ট্রিমস, কখনো শান্ত নির্জন জলাধারের ধারে। হোয়ার এভার নেচার লেড, আমাকে প্রকৃতি যেখানে নিয়ে গেছিল আমি সেখানে গেছিলাম। মোর লাইক এ ম্যান ফ্লাইং ফ্রম সামথিং দ্যাট হি ড্রেডস দ্যান ওয়ান হু সট দ্য থিং হি লাভড, তাহলে তখন আমি এইভাবে এখানে প্রকৃতির মাঝে ছোটাছুটি করেছি। দ্যাট ওয়াজ আ বয়েস ডেলাইট, দ্যাট ওয়াজ কমপ্লিটলি আ বয়েস ডেলাইট, তখন প্রকৃতির প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা ছিল জাস্ট লাইক আ বয়। ওকে, more like a man flying from something that he dreads than one who sought the thing he loved. For nature then, তাহলে তখন প্রকৃতির প্রতি আমার অভিজ্ঞতা ছিল এরকম, quite immature. For nature then, the coarser pleasures of my boys days, কবি নিজেই বলছেন যে ওই প্লেজারকে কবি এখানে coarser বলছেন, মানে অত বেশি রিফাইন্ড বা ডেলিকেট বলছেন না, ওই সমস্ত অনুভূতিগুলিকে কবি বয়েস প্লেজার বলছেন। অ্যান্ড দেয়ার গ্ল্যাড অ্যানিমাল মুভমেন্টস অল গান বাই, বলছে সেই সমস্ত অনুভূতিগুলো বা সেই দৃষ্টিভঙ্গি আমার এখন হুবহু বদলে গেছে। টু মি ওয়াজ অল ইন অল, আই ক্যানট পেন্ট হোয়াট দেন আই ওয়াজ, কবি বলছেন তখন আমার কাছে ছুটে বেড়ানো এবং সব কিছুকে দেখে বেড়ানো, এটাই ছিল আমার কাছে অল ইন অল।
আই ক্যানট পেইন্ট হোয়াট দেন আই ওয়াজ, আমি পরিষ্কার বলতে পারবো না বা দেখাতে পারবো না যে তখন আমার অনুভূতিগুলো কেমন ছিল। এখানে আমি অবশ্যই বলবো একটি কথা, যে যখন ধরো যে তুমি ছাত্র জীবনে, যখন তুমি ছাত্র জীবনে ক্লাস 8, 9, 10-এ যখন তুমি ধরো যে কোনো একটি জায়গায় ঘুরতে যাচ্ছ, সেটা যদি কোনো ঐতিহাসিক জায়গা হয়, তাজমহল যদি হয়, তো ছাত্রা বয়সে কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ যখন তুমি করেছো, তখন তোমার কাছে সেগুলো ছিল নেহাতি একটি ইট, পাথর, কাঠের তৈরি একটা স্মৃতিসৌধ। কিন্তু পরিণত বয়সে যখন তুমি সেখানে যাবে, তখন তুমি কিন্তু তখন সেগুলোকে দেখার পরে তোমার দৃষ্টিভঙ্গি অনেক বদলে যাবে বা বদলে গেছে। এখন তুমি ওই সমস্ত বিষয়গুলোকে হিউম্যান লাইফ, লাভ, অ্যাফেকশন, সভ্যতার উত্থান পতন, এগুলোর সঙ্গে তুমি এই সমস্ত স্মৃতিসৌধগুলোকে কানেক্ট করতে পারবে। কিন্তু ছোট বয়সে যখন তুমি সেই দৃশ্যগুলো দেখতে গেছিলে বা যে জায়গাগুলো দেখতে গেছিলে, তখন কিন্তু তুমি এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে ভাবতেই পারোনি। কারণ ছোটরা অ্যাপারেন্টলি বাইরে থেকে সবকিছু অবজার্ভ করে, তারা বিষয়গুলোকে কোরিলেট করতে পারে না। কিন্তু বড়রা যেভাবে, যে দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলোকে দেখে, তারা লাইফের সঙ্গে, সভ্যতার সঙ্গে, আপস অ্যান্ড ডাউনসের সঙ্গে, জীবনের ঘাত প্রতিঘাতের সঙ্গে প্রতিটি বিষয়কে রিলেট করতে পারে। তো তাহলে অপরিণত বয়সে কোনো একটা জায়গাকে দেখা আর পরিণত বয়সে কোনো একটা জায়গাকে দেখার মধ্যে একটু বিশাল ব্যবধান বা পার্থক্য থাকে। তো কবির ক্ষেত্রে আসলে সেটাই ঘটছে বা ঘটেছে। তো সে সময় কবিকে কি তাড়া করতো? দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হন্টেড মি লাইক এ প্যাশন। বলছে সে সময় যে ঝর্ণা থেকে ক্রমশ জল বয়ে যেত এবং শব্দ সৃষ্টি হতো, সেই ঝর্ণার বারিধারা এবং ধ্বনি আমাকে কি করতো? আমাকে আকর্ষণ করতো, আমি ছুটে যেতাম। দ্য সাউন্ডিং ক্যাটারাক্ট হন্টেড মি লাইক এ প্যাশন। দ্য টল রক, এবং উঁচু উঁচু পাহাড়, পর্বত, টিলা, অ্যান্ড দ্য ডিপ অ্যান্ড গ্লুমি উড, বলছে গভীর স্বল্পালোকিত উড বা জঙ্গল, তাদের রং, দেয়ার কালার্স অ্যান্ড দেয়ার ফর্মস, ঠিক আছে, ওয়ার দেন টু মি অ্যান অ্যাপেটাইট, সব কিছু ছিল আমার কাছে খিদের মতো, মানে ওগুলো দেখার জন্য আমি ছুটতাম। এ ফিলিং অ্যান্ড এ লাভ দ্যাট হ্যাড নো নিড অফ আ রিমোটার চার্ম। সেই মুহূর্তে, আগের ভিজিটের সময় আমার কাছে এগুলো দেখার যে আনন্দটা ছিল, সেটাই ছিল আমার কাছে সব। সেই দেখার যে আনন্দ, ফিলিং অ্যান্ড লাভ, সেই আনন্দটাই ছিল আমার সবচেয়ে বড় পাওনা। সেই মুহূর্তে আমি কিন্তু অন্য কোনো আনন্দের কথা ভাবিনি। দ্যাট হ্যাড নো নিড অফ আ রিমোটার চার্ম। এখানে রিমোটার চার্ম রেফার্স টু মোর রিফাইন্ড অ্যান্ড ডেলিকেট ফিলিং, ঠিক আছে, মোর রিফাইন্ড অ্যান্ড ডেলিকেট ফিলিং দ্যাট দ্য পোয়েট ক্যান ফিল রাইট নাও। আমি এখানে আবারও বলছি যে ছাত্র বয়সে সমুদ্র দেখতে যখন তুমি গেছো বা আমরা গেছি, তখন সমুদ্রকে আমাদের কাছে একটা বিশাল জলাধার বলেই মনে হয়েছে। কিন্তু এখন যখন আমরা সমুদ্র দেখতে যাই, এখন যদি আমরা সমুদ্র দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো অন্যভাবে ভাববো। আমরা ভাববো যে সমুদ্র কত বিশাল, জীবনের বিশালতার সঙ্গে সমুদ্রকে আমরা হয়তো কানেক্ট করতে পারবো। আবার পরক্ষণে আমাদের এটাও মনে হবে যে আমাদের জীবন কতটা ক্ষুদ্র বা তুচ্ছ, আর সমুদ্র কতটা বিশাল। বা সামনে যেটা রয়েছে সেটা হলো সময়, আর আমি যে পাড়ে দাঁড়িয়ে রয়েছি, এই ক্ষুদ্র আমি, এটা হলো জীবন। তাহলে সময় কতটা ব্যাপক আর জীবন কতটা সংক্ষিপ্ত। বা সমুদ্রে ওঠা যাবতীয় ঢেউ, এগুলোকে জীবনের উত্থান পতনের সঙ্গে তুমি তুলনা করতে পারবে। ইউ ক্যান কোরিলেট দ্য থিংস রাইট নাও হুইচ ইউ কুড নট ইন ইউর ফার্স্ট ভিজিট। তাহলে পরিণত বয়সে কোনো একটি জায়গা দেখা এবং অপরিণত বয়সে কোনো একটি জায়গা দেখা, একই জায়গা দেখার ক্ষেত্রে কিন্তু এটা বিপুল অনুভূতির দিক থেকে পার্থক্য থাকতে পারে। কবির ক্ষেত্রে কিন্তু এটাই আসলে ঘটছে। তো কবি এখানে বলছেন, সেই সময় আমি যখন এই জায়গাটি দেখেছিলাম, তখন কিন্তু আমার কাছে ওই আনন্দগুলোই ছিল, ছুটে বেড়ানো, সবকিছুকে দেখা, এই আনন্দটাই ছিল আমার কাছে মূল আনন্দ। আমি কিন্তু তখন কোনো পরবর্তী আনন্দের কথা, অনুভূতির কথা ভাবিনি। তখন আনন্দটাই ছিল মূল, অনুভূতিটা মূল ছিল না। কিন্তু এই বয়সে আনন্দটাকে ছাপিয়ে গেছে অনুভূতি। এখানে রিমোটার চার্ম রেফার্স টু সাম ফিলিংস বাই থট সাপ্লাইড নর এনি ইন্টারেস্ট আনবরড ফ্রম দ্য আই। তো আজকে এটুকুই থাক। আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আসবো এবং সেখানে আমি কবিতাটির পরবর্তী অংশটি আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। পরিস্থিতি যাই হোক, পরীক্ষা যে প্যাটার্নেই হোক, সিলেবাস যেটাই থাক, সিটেট হোক, এনটে হোক, আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, যে
তোমরা কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কেমন লাগছে, এবং আরেকটি অনুরোধ হলো যে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দ্যাট উড মোটিভেট মি টু মেক মোর সাচ কোয়ালিটি ভিডিও ফর ইউ। আর পিকচার কোয়ালিটির ক্ষেত্রে বলবো প্লিজ কম্প্রোমাইজ উইথ দিস, ইট ইজ নট অ্যান এন্টারটেনমেন্ট বেসড ভিডিও কন্টেন্ট, it's totally based on information. Okay, so kindly bear with the picture quality, and best of luck. Thanks for watching.